শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সকলের দিন খুব সুন্দর কাটুক এই কামনা নিয়ে শুরু করছি আজকের আয়োজন এবং আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক, আপনাদের দিনটি শুভ হোক। আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, তোমাকেও কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। খুব ভালো লাগে যখন এই রাঙা সকালে আসে এবং প্রতিদিন আসলে নতুন নতুন সম্ভাবনা নিয়ে আমাদের দিনটি শুরু হয় এবং যখন দিনটা শেষ হয় তখন ভালো ভালো কাজগুলো, ভালো ভালো ঘটনাগুলোর মধ্যে রাঙা সকাল থেকে যায়। একেবারেই তাই। আচ্ছা রুমান, এই যে আমরা বলি আমরা ভালো আছি বা ভালো থাকতে চাই, ভালো থাকার জন্য কাদের সহযোগিতা আমাদের দরকার হয় বলো তো? ভালো থাকার জন্য আসলে কাছের মানুষদের সহযোগিতা তো দরকার পরিবারে, আর পরিবারের বাইরে অবশ্যই চিকিৎসকদের। একদম তাই। এবং কেন এই প্রশ্নটি করলাম তুমি তো জানো, দর্শকদেরও জানিয়ে ফেলি চলো। অবশ্যই। দর্শক বুঝতেই পেরেছেন, আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন একজন চিকিৎসক। তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার মোহাম্মদ একরামুল হক জোয়ার্দ্দার। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও। কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরাও ভালো আছি, তবে আমি একটু কম ভালো আছি। কেন? কারণ তিনি নিজেও একজন উপস্থাপক, তার সামনে কি আমরা নির্ভয়ে উপস্থাপনা করব? সেটাই, আমরা কিছুটা চিন্তিত আজকে। আপনি আরেকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উপস্থাপনা করছেন। শুরু করেছেন। কেমন অভিজ্ঞতা হচ্ছে? আসলে ওটি আমার জন্য খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স, বিকজ আমি এর আগে গেস্ট হিসেবে অনেকগুলো টিভি চ্যানেলে গিয়েছি, কিন্তু হোস্ট হিসেবে অ্যাজ এ হোস্ট এটাই আমার প্রথম। তো ওখানে যেটা হয়েছে যে আমি তো অটোকিউতে অভ্যস্ত না, আমরা উইদাউট অটোকিউতে বলে সবসময় থাকি। তো অটোকিউ দেখে প্রথম দিকে সিনক্রোনাইজ করতে একটু প্রবলেম হচ্ছিল, বাট পরে এটা আমরা আস্তে আস্তে রিকভার করে নিয়েছি। আচ্ছা, আসলে জীবনের গল্পে কোনো অটোকিউ লাগে না, সেজন্য আজকে আপনাকে আমরা নিয়ে এসেছি। আজকে আপনি নির্ভয়ে নিশ্চিন্তে আপনার জীবনের গল্পটুকু মেলে ধরুন আমাদের সামনে। কি বলো সুস্মিতা? একদমই তাই, চলো গল্পে চলে যাই। স্যার, আমাদের এখানে যারা অতিথি হয়ে আসেন আমরা একদম চেষ্টা করি তাদের শৈশব থেকে তাদেরকে জানতে। তো আপনার শৈশবের গল্পে আমরা একটু যেতে চাই, কেমন ছিল শৈশব? আমি আসলে ছোটবেলাতেই মানে বলা যায় যে মোটামুটি শান্তই ছিলাম, মানে দুরন্তপনা আমার করা হয় নাই। কারণ আমি ছিলাম আমার 3 বোনের পরে আমি ছিলাম, এবং আমার বোনটা আমার থেকে একটু সিনিয়র, আমি একটু বড় হয়েছি। এবং আমি শুনেছি যে আমার বাবা মা মানে আল্লাহর কাছে অনেক প্রার্থনা করতেন যে তাদের একটু পুত্র সন্তান হোক। আপনি কি এক ভাই? না, আমার পরে আরেকজন হয়েছেন, বাট আমি আসলে ওই পুরা ফ্যাসিলিটিসটুকু আমি পেয়েছি, বিকজ 3 মেয়ে না, ঠিক মাঝে আরেকজন বোন আমার মারা গেছেন, মানে 4 সন্তানের মেয়ে সন্তানের পরে আমি হয়েছি। তো সেই সময় নাকি তারা খুবই খুশি ছিলেন এবং মানে অনেক বড় করে মানে গ্রামের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো করেছিলেন, এবং আমাকে আসলে ওইভাবেই আদর করতেন। আমার বোনরাও আমাকে খুব আদর করতেন, বাবা মা তো করতেনই। তো সেই হিসেবে বলা যায় যে দুরন্তপনা এবং শান্তর মাঝামাঝি ছিলাম। খুব বেশি শান্ত থাকবার কথা না, এত আদর এত বাদর হয়ে যায় অনেকে। তো অনেক খেলাধুলা করতেন আমরা শুনেছি। ছোটবেলায় করতাম। কি কি খেলাধুলা? ছোটবেলায় আসলে আমি তো গ্রামে মানুষ হয়েছি, তো ওইখানে আসলে গ্রামের বন্ধুদের সাথে অনেক ধরনের খেলাধুলা হতো। যেমন আমরা খুব ছোটবেলায় যদি বলি তাহলে আমরা যে আমাদের পাট ছিল, পাট কাটি যেটা বলে, ওটাকেও কিন্তু আমরা ট্রায়াঙ্গেল করে নিতাম। আমরা 2 এন্ডে আমরা একটা রশিতে বেঁধে ওটাকে ট্রায়াঙ্গেল করে দেন আমরা ওটাকে গাড়ি হিসাবে চালিয়ে নিয়ে বেড়াইতাম। ওরে বাবা! হ্যাঁ, তারপরে আবার একটি ছোট ফল গাছ আছে যেটাকে আমরা ভেটুল গাছ বলি আমাদের এলাকার ভাষায়, বাট ওটা আলাদা নাম আছে হয়তো বা। ওটাকে নিয়ে আমরা ওটাকেও মানে চাকা বানিয়ে আমরা ওটা নিয়েও আসলে খেলতাম। আপনার তো বিজ্ঞানী হবার কথা ছিল। ছোটবেলায় এগুলো হতো। দেন যখন আরেকটু বড় হয়েছি তখন ফুটবল গ্রামের ছেলেদের সাথে, আসলে প্রফেশনাল না, পাশাপাশি অনেক মার্বেল খেলেছেন। হ্যাঁ, আমি মার্বেল নিয়ে অনেক খেলেছি, হাডুডু, ক্রিকেট এগুলো খেলা হয়েছে, বাট সবকিছু কোনোটাই মানে খুব গুরুত্ব দিয়ে খেলা হয় না, বাট সময় কাটানোর জন্য বন্ধুদের সঙ্গে যাওয়ার জন্য এগুলো করেছি। আরও আমি যখন আরেকটু বড় হয়েছি তখন আসলে আমাদের গ্রামের সাথেই কিন্তু একটি নদী, যেটি মাথাভাঙ্গা নদী, ওইখানে গরমের দিনে আমরা বন্ধুরা মিলে ছোট বন্ধুরা মিলে অনেক সাঁতার কেটেছি। কখনো কখনো নদীর এই পার থেকে ওই পারে চলে গেছি। আবার বৃষ্টির সময় আমরা বৃষ্টির কাদাতে, জানেন তো নদীর পাড়গুলো অনেক ঢালু হয়, তো সেই ক্ষেত্রে আমরা ওইখানেই মানে স্লিপার হিসেবে আমরা স্লিপ করেছি অনেক রকম ছোটবেলাতে। আসলে আপনি কোন এলাকার কথা বলছেন? চুয়াডাঙ্গা। এটা আপনার গ্রামের নাম? আমার গ্রামের নাম খুদিয়াখালী। এটা আসলে চুয়াডাঙ্গার 4টা থানা, তার ভিতরে আলমডাঙ্গা থানা একটি। আমি আলমডাঙ্গা থানার অধীনে
মানে খুদিয়াখালী গ্রামেই আমার জন্ম, এবং আমার ঠিক গ্রামের সাথে দিয়েই গেছে মাথাভাঙ্গা নদী, আবার আরেক পাশ দিয়ে গেছে রেলওয়ের ট্র্যাক, মানে রেলওয়ে লাইন গেছে, সব মিলাই আসলে। তো গ্রামের সেই ছোট্ট ছেলেটি, শান্ত ছেলেটি পরবর্তীতে তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে এসেছে, তার কাছ থেকে আমরা অবশ্যই গল্প শুনবো। তা আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো একটু জানিয়ে আসি, তারপর আবার গল্প ফিরবো। সুস্মিতা, তুমি জানাবে? একদম জানিয়ে ফেলি। আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ একরামুল হক জোয়ারদার বাংলাদেশের একজন অভিজ্ঞ সার্জিক্যাল অনকোলজিস্ট, যিনি ক্যান্সার সার্জারিতে বিশেষজ্ঞ এবং অসহায় ও দরিদ্র ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়ে সুপরিচিত। তিনি MBBS, MS, BCS, CCD ও FICS ডিগ্রিধারী। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালে ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত থেকে ক্যান্সার রোগীদের উন্নত সার্জিক্যাল সেবা প্রদান করছেন তিনি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, স্তন, কোলোরেক্টাল, হেপাটোবিলিয়ারি ও ইউরোলজিক্যাল ক্যান্সারের চিকিৎসায় তার সুনাম আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালে সেবাদানের পাশাপাশি তিনি নিজ এলাকা চুয়াডাঙ্গার অসহায় ও দরিদ্র ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি পেশাজীবী বিভিন্ন সংগঠনের পাশাপাশি আমেরিকান কলেজ অফ সার্জনসের একজন সদস্য। আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে। স্যার, গ্রামের সেই দুরন্তপনা বা সেই সব খেলাধুলা থেকে ধীরে ধীরে ডক্টর হবার যাত্রাটা আমরা শুনবো, তবে একটু স্কুল জীবনের গল্প শুনতে চাই। স্কুল প্রথম কোথায় ছিল? আচ্ছা, আমার প্রথম প্রাইমারি স্কুল ছিল, যেটি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে, আপনারা জানেন, ওরই সংলগ্ন একটা স্কুল, এবং আমার স্কুলের নামটাও ছিল আসলে একটু বড় ছিল। আমি আসলে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের যে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় থাকে, সেটা কমলাপুর PTI প্রাথমিক বিদ্যালয়, ওখানেই আসলে আমার স্কুল জীবন শুরু হয়েছে। আচ্ছা, তো পড়াশোনায় নিশ্চয়ই ভালো ছিলেন? হ্যাঁ, মোটামুটি ছিলাম, বিকজ আমার বাবা সবসময় চাইতেন যে আমি ডক্টর হই, মানে ওনার ইচ্ছাই ছিলেন যে ওনার ছেলে হলে উনি তাকে ডক্টর বানাবেন, তো সেই হিসাবে আমাকে প্রথম থেকেই মোটিভেট করতেন। এবং আমার কিছু স্মৃতি আছে, যেমন আমার বাবা গ্রামে তো তখন আসলে সন্তানদেরকে নিয়ে কোথাও একটু চায়ের আড্ডায় বা কোথাও তো যেতেনি। আমার বাবা তেমনই, মানে আমাকে নিয়ে যখন কোনো জায়গায় যেতেন যেখানে হয়তো কিছু মানুষজন বসে আছেন, চা খাচ্ছেন, তার ভিতরে হয়তো পরিচিত মানুষজনও আছেন, তারা আমাকে জিজ্ঞাসা করতেন যে বাবু তুমি বড় হয়ে কি হবে? তখন আমার বাবা পাশ থেকে আমাকে পুশ করতেন, বলতো যে বলো আমি ডক্টর হব। তো তখন থেকেই আসলে আমাকে ওইভাবেই তৈরি করতেন যে যেন আমি ক্লাসে ভালো করি। এবং আমার বাবা উনি একজন ফ্রিডম ফাইটার, পাশাপাশি উনি তখন 72-তে উনি SSC পাস করেছেন। তো এরপরে ইন্টারমিডিয়েট হয়তো আর করেন নাই, ব্যবসায় চলে গেছেন, কিন্তু উনি চাইতেন যে ওনার ছেলেটা বড় কিছু হোক, ভালো কিছু হোক। তো সেই থেকেই আসলে উনি ইন্সপায়ার করতেন। সেইভাবে বাসাতেও একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল এবং সেটাই আসলে আমাকে ইন্সপায়ার করতো। তো আমি সবসময় ক্লাসে চেষ্টা করতাম যে প্রথম হওয়ার জন্য। বাহ, এটা তো গেল বাড়ির যারা আপনাকে ইন্সপায়ার করতো। স্কুলে কিংবা ক্লাসরুমে কোন শিক্ষক আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করতো? আচ্ছা, আমার প্রাইমারিতে যদি যাই, আমার প্রাইমারিতে অনেকগুলো স্যার ছিলেন। তার ভিতরে একজন স্যার ছিলেন প্রদীপ স্যার, উনি প্রাথমিক বিদ্যালয়ের টিচার ছিলেন। তো স্যারের কাছে আমি ক্লাস 3-তেই পড়তে যাইতাম। আচ্ছা, তো স্যারের মানে সেই সময় উনি অনেক ইয়াং এবং ডেডিকেটেড টিচার ছিলেন। ওনার খুব ইন্সপিরেশন আমাদেরকে ভালো লাগতো। তাছাড়া ওটা তো জানেন যে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, ওখানে কিন্তু ইন্সট্রাক্টররা থাকেন, তারপরে একজন মানে সুপারিনটেন্ডেন্ট থাকেন। তো আনোয়ার স্যার ছিলেন, ওনারাও কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করতেন। আর আমার বাবাও একটু মাঝে মাঝে টিচারদের সঙ্গে গিয়ে খোঁজ নিতেন যে আমার ছেলেটা কেমন করতেছে। তো সব মিলাই টিচারদের ইন্সপিরেশন আমাকে খুব ভালো করতেন, যার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু ক্লাস 5-এ স্কলারশিপ পেয়েছিলাম। তখনকার সময় তো আসলে স্কলারশিপ মানেই কিন্তু মানে একটি বলা যায় যে এটা এক ধরনের একটা স্বীকৃতি যে সে একজন ভালো ছাত্র। ক্লাস 8-এও আমি স্কলারশিপ পেয়েছি। এবং ধাপে ধাপে নিশ্চয়ই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকেও সেই ভালো ফলাফলের ধারাবাহিকতা ছিল। এবারে স্কুল জীবন পেরিয়ে কলেজ জীবনের গল্পেও যেতে চাই, সেটা কি চুয়াডাঙ্গাতেই ছিল? আচ্ছা, আমার স্কুল জীবনের আরেকটি কথা আমি বলতে চাই। এটাতে গেল আমার প্রাইমারি স্কুলের একটি ঘটনা। বাট আমি যখন মানে হাই স্কুলে গেলাম, তো আমি ক্লাস 5 থেকে ফার্স্ট হয়েছি প্রাইমারি ওখানে। তারপরে আমার একজন চাচা ছিলেন, উনি বললেন যে তুমি হচ্ছে, ও যেহেতু রোল নম্বর 1 এখানেও, ওকে হাই স্কুলেও তখন তো আসলে ভর্তি হলে সেটা সিরিয়াল হয়, পরে তো 7-এ গিয়ে হয়তো রোল ঠিক হয়। তো বললেন যে ওকে একটু ক্লাস 6-এ গিয়েও যেন ও 1 নম্বর সিরিয়ালে ভর্তি হতে পারে, তাহলে ওর ভিতরে সবসময় ফার্স্ট যে এটা সেটা থাকবে। তখন আমার বাবা আমাদের ওই স্কুলে যিনি প্রধান শিক্ষক ছিলেন, ওনাকে বলেছিলেন যে আমার ছেলেকে 1 নম্বর রোলে ভর্তি করতে হবে। তো করেছিলেন। তারপরে ওইখানে আমাদের একজন টিচার ছিলেন, শ্রদ্ধেয় নূর মোহাম্মদ স্যার, উনি মারা গেছেন। বাট আমাদের ওটা বেসরকারি স্কুল, বাট স্কুলের শুরু থেকে
প্রতি বছরই কোনো না কোনো একজন স্টুডেন্ট ডক্টর অথবা বুয়েটে গেছেন অথবা ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, এবং তারা সবাই স্যারের কাছে পড়তেন। স্যার ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়াতেন, এবং উনি ম্যাথ, ইংলিশ প্লাস অন্যান্য সাবজেক্ট এগুলো দেখতেন। তো ওই স্যার আমাদেরকে খুব ইন্সপায়ার করেছেন, এবং সবসময়ই মানে স্যার আমাদেরকে ইন্সপায়ার করতেন যে আমাকে হয় ডক্টর নয় ইঞ্জিনিয়ার কিছু একটা হতে হবে। তো আমার আব্বা গিয়ে বলতেন যে স্যার আমার ছেলের সব রেসপন্সিবিলিটি আপনার। স্যার আবার খুব মানে পিটাতেন একটু বেশি হলে, বলতেন যে আমার ছেলের মানে হাড্ডিগুলো আমার মাংস স্যার আপনার, কিন্তু আমার ছেলেকে ডক্টর হইতে হবে। তো স্যারের ইন্সপিরেশনও আমাকে খুব মানে ইন্সপায়ার করেছেন। তারপর কলেজ কোথায় ভর্তি হচ্ছিল? কলেজ আমি চুয়াডাঙ্গা সরকারি কলেজে পড়েছিলাম, বিকজ ওই যে বলছি যে আমি মানে 4 সন্তানের পরে আমি হয়েছি। তো আমার বাবা মা মনে করতেন যে ওকে যদি ঢাকায় দিয়ে দেই তাহলে ওকে মানে ও পারবে না, বা অবশ্য ঢাকায় এসেও আমার প্রথম দিকে খুব কষ্ট হয়েছে, হয়তো আমি পরে সেটা শেয়ার করব। তাই আমাকে কিন্তু চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তি করেছিলেন। আচ্ছা, আপনার বাকি বোনরা পড়াশোনা করেছিলেন? হ্যাঁ, আমার সব বোনেরাই পড়াশোনা করেছেন। আচ্ছা, করে পরবর্তীতে ছোট ভাইও ছিল আপনার? আমার একটা ছোট ভাই আছে, ও আসলে আমার বাবা তো ব্যবসায়ী, তো ও বাবার ব্যবসা দেখেন। আচ্ছা আচ্ছা। এবং সেই চুয়াডাঙ্গাতে আপনি কলেজে পড়লেন, বাবা মা সেই সময়টা ঢাকাতে পাঠাতে চায়নি, কিন্তু পরবর্তীতে তো ঢাকায় চলে এলেন। হ্যাঁ। এবং সেই চলে আসার সময়ের যাত্রাটা কেমন ছিল? আমি তো আসলে বলা যায় যে 2000 সালে প্রথম আমি ঢাকাতে এসেছি। ঢাকাতে যখন আসলাম তখন তো আসলে কমিউনিকেশনটা এত ভালো ছিল না। আমি নাইট কোচে এসেছি, এবং ওই সময় আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমরা এখন যেটা পাটুরিয়া ফেরিঘাট, ওটা আসলে দৌলতদিয়া, এবং তখন ওই ফেরিঘাট যেটা ছিল, তো ফেরিতে উঠছি। তখন হচ্ছে একটি ফেরি ছিল যেটি আসলে একটা বোট প্লাস যে ফেরির যে মেন ইঞ্জিন সেটা আসলে ডিটাচেবল থাকে, এবং ওটা কিন্তু বিভিন্ন সময় লাগায়। তো এক পাশে ছিল, পরে দেখে ওটা ঘুরে অন্য পাশে চলে গেছে। একটা এক্সপিরিয়েন্স হলো। ঢাকায় এসে পৌঁছাইলাম, বাবা আমাকে কোচিং সেন্টারে ভর্তি করলেন। ভর্তি করে দিয়ে উনি আমাকে একটি সেন্টারে রেখে, মানে কোচিং সেন্টারে তো জানেন যে আবাসিক একটা ব্যবস্থা থাকে, রেখে চলে গেলেন। তো উনি চলে যাওয়ার পরে শুরু হলো আমার কান্না। আমি খুব কান্না করতেছি, এবং ফরচুনেটলি তখন কিন্তু মোবাইল ফোন চলে এসছে। আমার বাবা আমাকে একটি সিমেন্সের C25 একটা ফোনও কিনে দিয়েছিলেন। তো আমি মানে কান্না করে আমি প্রায় বালিশ ভিজিয়ে ফেলেছি। তখন বাবাকে আবার ফোন দিলাম, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাসে যাব। তখন বললো ঠিক আছে, তুমি তাহলে আবার রাত্রের গাড়িতে বাসে চলে আসো। আমি কিন্তু আবার রাত্রের গাড়িতে বাসে চলে গেছি। তারপর ফিরে এসেছিলেন কিভাবে? তারপরে 1-2 দিন থেকে আবার বাবার সঙ্গে করে এসে আমাকে রেখে গেছেন, এবং তখন এখানে যেসব বন্ধুরা এসেছিলেন জানেন তো যে কোচিংয়ে সারা বাংলাদেশ থেকেই বন্ধুরা আসেন, তাদের সাথে আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হয়েছে, দেন মানে অ্যাডজাস্ট করে নিয়েছি। আচ্ছা, 2000 সালেই তো আপনি এইচএসসি পাস করেন? হ্যাঁ হ্যাঁ, আমি 2000 সালে এবং কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। আপনি শুধুই কি মেডিকেলে পরীক্ষা দিয়েছিলেন নাকি? হ্যাঁ, আমি শুধু মেডিকেলেই পরীক্ষা দিয়েছিলাম, কারণ যে আমার বাবা চেয়েছিলেন যে আমি ডক্টর হই, তো উনি চাইতেন যে আর কোথাও আমি ইনভলভ না হই, এর জন্যই কিন্তু আমি শুধুমাত্র মেডিকেলে কোচিং করেছিলাম। এবং বরাবর সেই লক্ষ্যই আপনার ছিল, সেই লক্ষ্য পূরণও হলো, আপনি ইব্রাহিম মেডিকেল কলেজে ভর্তি হলেন। তো সেই সময় আপনার প্রতিক্রিয়া কী ছিল এবং আপনার বাবার প্রতিক্রিয়া কী ছিল? আচ্ছা, দেখুন, ইব্রাহিম মেডিকেল কলেজ কিন্তু একটি বেসরকারি মেডিকেল কলেজ, এবং প্রথম আমি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। তো একটি মানুষের আসলে কতটুকু মানে ডেডিকেশন থাকলে বা তার আগ্রহ থাকলে যে তার ছেলেকে, গ্রামের একটা ছেলেকে একটি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করা, এটা কিন্তু তখনকার সময়েও কিন্তু মোটামুটি এক্সপেন্সিভ একটি জার্নি বলা যেতে পারে। কারণ ভর্তির একটি কস্ট, দেন পার মান্থ আমাদের টিউশন ফি, দেন আমার অ্যাকোমোডেশনের জন্য কস্ট, সব কিছু কিন্তু উনি এবং আমার মা, এখানে আমার মায়ের ভূমিকা অনেক বেশি, বিকজ আমার বাবা ব্যবসায়ী, কিন্তু আমার মা পৈতৃকভাবে অনেক জমির মালিক বা সম্পদের মালিক ছিলেন, বিকজ আমার নানা অনেক সম্ভ্রান্ত ছিলেন। আমার মা কিন্তু সেই সময় আমাকে তার অনেকগুলো জমি বিক্রি করে আমাকে কিন্তু ফান্ডিং করেছেন। আচ্ছা, আমার ভর্তির যে ফান্ডিং সেটা কিন্তু আমার মা করেছেন। সেক্ষেত্রে আমার বাবা মা দুজনেই কিন্তু চেয়েছেন যে তাদের সন্তান ডক্টর হোক, মানুষের জন্য কিছু করুক, এবং সেটা থেকেই কিন্তু আমি ইন্সপিরেশন নিয়েছি, এবং আমি কিন্তু চেষ্টা করতেছি। বাবা মার কথা বলতে গিয়ে চোখের কোণে জল চলে এসেছে। আসলে বাবা মার ভালোবাসা অবশ্যই তার নানা, আপনার নানা যেরকম মাকে ভালোবাসা দিয়েছেন এবং সেই মা বংশ পরম্পরা আপনার ভিতরে সেটি প্রবাহিত করেছেন, এবং আপনি সেটির মান রেখেছেন। চেষ্টা করতেছি। এবং যখন আপনি মানে মেডিকেল কলেজে ভর্তি হলেন, সেই অভিজ্ঞতা কেমন ছিল? মেডিকেল কলেজে এসে তো আসলে সব কিছুই নতুন।
প্রথম যেটা হলো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের ফার্স্ট ইয়ারে অ্যানাটমি বলে একটা সাবজেক্ট থাকে, যেখানে আমরা প্র্যাকটিক্যাল প্রশ্ন থাকে, যেখানে আমাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গেই বলতেছি আমাদের যে ডেড বডিগুলো থাকে সেগুলোতে কিন্তু আমাদের ডিসেকশন করতে হয়, দেন সেগুলোকে আমাদের বিভিন্ন অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হয়। তো প্রথম দিকে আমি আসলে একটু ভীতিও ছিলাম প্রথম দিকে, বা বাসাতেও আসলে ভয় কাজ করতো। তো হ্যাঁ, এগুলো নিয়ে অবশ্যই ভয় লাগতো। ইভেন কেউ মারা গেলে মনে হতো যে আল্লাহ, আমি মানে আমার পাশে মনে হয় দাঁড়িয়ে আছে, এমন মনে হতো। তো প্রথম দিকে ডিসেকশন হলে প্রথম দিকে একটু ভয় লাগতো, প্লাস ফর্মালিনের যে একটা উটকো গন্ধ, মানে চোখ মুখ সব ঝাঁঝিয়ে আসে। এবং যেনারা যে বডিগুলো উৎসর্গ করা হয় আমাদের শেখার জন্য বা আমাদের লার্নিংয়ের জন্য, ওই বডিগুলোর প্রতি রেসপেক্ট রেখে কিন্তু তখন আবার হাতে গ্লাভস পরা যায় না। এখন যেমন আমি সার্জন, আমি যে কোনো অপারেশন করতেছি, স্পেসিমেন ধরতেছি উইথ গ্লাভস, তখন কিন্তু আসলে গ্লাভস পরা যায় না, আর খালি হাতেই আমাদেরকে স্পেসিমেনগুলো ধরতে হয়। এবং দেখা যায় যে ওই ডিসেকশনের পরে হাতে অনেক মানে গন্ধ থেকে যায়। আমি এমন হয়েছে যে 17 বারও আমি হ্যান্ড ওয়াশ করেছি, বাট ওই ফর্মালিনের গন্ধ বা স্পেসিমেনের যে গন্ধ সেটা আসলে যায় না। তো প্রথম দিকে একটু কষ্ট হতো, কিন্তু পরবর্তীতে আমি সেটা মানিয়ে নিয়েছিলাম, এবং যার পরিপ্রেক্ষিতেই আমি কিন্তু সার্জন হয়েছি, এবং এখন আমাকে এগুলো আর খুব একটা ইয়ে করে না। এবং সার্জন যে হবেন সেটা কি আসলে তখন থেকে কোনো রকম মাইন্ডসেট ছিল যে কোন দিকে যাবেন? হ্যাঁ, একটু ছিল, বলতে যে আমি যখন ডিসেকশন করতাম তখন মনে হতো যে এটা অনেক ভালো, যে আমি সার্জারি করতে পারলে একটু ভালো হবে। আর বিকজ মেডিকেলে যাওয়ার পরে বিভিন্ন স্যারদের লাইফস্টাইল দেখেছি, সার্জনরা বলা যায় যে একটু মানে অন্যরকম হয়। আমাদের যেসব স্যাররা ছিলেন ওরা অনেক স্মার্ট, তারপরে সার্জনদের একটি আলাদা ব্যাপার থাকে মনে হয় যেন, সেই থেকে মনে হতো যে সার্জারিতে ক্যারিয়ার করলেই মনে হয় ভালো হবে। আর মেডিসিনে যেটা হতো, এখানে আরেকটা ব্যাপার আছে যে মেডিসিনে একটি রুগী মানে ক্রনিক্যালি তাকে ট্রিট করতে হয়, তো অনেক সময় দেখা যাচ্ছে যে প্রপারলি আউটকামটা আসে না। বাট সার্জারিতে আমি বলবো না সব ক্ষেত্রে, বাট অনেক ক্ষেত্রেই কিন্তু এটি কিউরেবল। একটি প্রবলেম নিয়ে আসলো, সেটা আমরা সার্জারি করে দিতে পারলে কিন্তু মোটামুটি সে একটি মানে রিলিফ হয়ে গেল। তো এই দিক থেকে মনে হতো যে এটাতে মানে আউটকামটা একটু ভালো আসবে। আর সার্জারিতে এই কাটাকাটি এগুলো আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই সার্জারিতে আসা। মানে যে ছেলেটি একসময় ভয় পেত তার এখন কাটাকাটি করতে ভয় লাগে না। যাই হোক, যখন আপনি অ্যাপ্রন পড়লেন, সেই মুহূর্তের অনুভূতি কেমন ছিল এবং বাবা মার অনুভূতি কেমন ছিল? দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। অ্যাপ্রন পড়ার অনুভূতিটা আমি মানে আপনাকে এক্সপ্রেস করতে পারতেছি না, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি তখন মিরপুরে আমার মানে থাকতাম, আমার একটা মামা মামি ওনারাও ডক্টর, ওনাদের ওখানে প্রথম আমি এসেছিলাম। তো যখন মেডিকেলে ভর্তি হয়ে গেলাম তখন মনে হলো যে আল্লাহ, আমি তো ডক্টর হয়ে যাচ্ছি, বাট অ্যাপ্রনে খুব এক্সাইটেড, কারণ অ্যাপ্রন পরা ড্রেসগুলো দেখলেই মনে হতো যে এরা একটু অন্য ধরনের মানুষ, বা এদের প্রতি আলাদা একটা রেসপেক্ট থাকতো। তো অ্যাপ্রন কিন্তু নিউ মার্কেটে কিনতেও পাওয়া যেত, এবং খুব কম দামে সেগুলো। কিন্তু আমি কি করলাম, আমি একটা টেইলার শপে গেলাম, যে আমি বললাম যে আমাকে খুব সুন্দর করে একটি অ্যাপ্রন বানিয়ে দেন, এবং দেখা গেল যে কেনার থেকে কয়েক গুণ বেশি টাকা নিল। তারপরে কিন্তু আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি অ্যাপ্রনটি নিলাম, এবং অ্যাপ্রন পরে আমাকে মানে আমি ফিল করতে মানে এক্সপ্রেস করতে পারবো না, খুব অন্যরকম লাগতেছিল। এবং সেই মেডিকেল যাত্রা তো একটা দীর্ঘ সময়ের যাত্রা, এবং তারপরে যখন 5 বছরের পড়াশোনা শেষ হয়, ইন্টার্নশিপের সময় আপনাদের নামের আগে যখন ডক্টর যুক্ত হয়, সেই সময়কার অনুভূতিটা আসলে কেমন ছিল? তখনও আসলে এতদিন তো মনে হতো আমি স্টুডেন্ট, আমি প্রেসক্রিপশন করতে পারতেছি না, প্লাস আমি পেশেন্টদের কে অ্যাজ এ ডক্টর আমি পেশেন্টের সামনে যে তাকে কাউন্সেলিং করতে পারতেছি না, বা তাকে আমি যে কিছু ট্রিটমেন্ট দিব সেটা পারতেছি না। কিন্তু যখন আমি এটা কমপ্লিটলি ফাইনালি হলো, তখন তো অবশ্যই আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এবং আমি আসলে খুব মানে আনন্দিত হয়েছি যে আমি এখন আমার নামের সে ডক্টর লিখতে পারবো। ইভেন আমরা প্র্যাকটিসও করি যে ডক্টর একরামুল হক জর্দার লিখলে কেমন দেখা যায়, এটা আসলে তখন এমনই মনে হতো। আপনি কি খুব ইমোশনাল বলা যায়? কারণ আপনি যখন আপনার জীবনে সেই সময়ের গল্পগুলো বলছিলেন, আপনার চোখ ভিজে যাচ্ছে এবং আমাদের খুব স্পর্শ করছে বিষয়গুলো। না, আসলে আমি একটু ইমোশনালি। বাহ। তো যখন আপনি পাশ করলেন, আপনি সার্জিক্যাল অঙ্কোলজিকেই বেছে নিয়েছিলেন আপনার বিষয় হিসেবে, সেটি কেন? না, প্রথমে আসলে আমি জেনারেল সার্জারিতে গেছিলাম। মানে আমি কিন্তু পাশ করার পরপরই আমাদের জানা যে এফসিপিএস একটা প্রোগ্রাম আছে, ফেলোশিপ, সেটাতে কিন্তু আমি প্রথমবারই এফসিপিএস পার্ট 1 যেটা বলে ওটাতে কোয়ালিফাই করেছিলাম, এবং আমি তখন এই সার্জারিতে ট্রেনিং শুরু করলাম। আমি প্রথমে বারডেমে ঢুকেছিলাম, প্রথমে তো
অনারারি, দেন ওখানে কিছুদিন মেডিকেল অফিসার ছিলাম। এরপরে আবার বেটার ট্রেনিংয়ের জন্য আমি ঢাকা মেডিকেল কলেজে চলে গেলাম, এবং ঢাকা মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি বলে একটা ডিপার্টমেন্ট আছে যেখানে আসলে সারা বাংলাদেশের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি পেশেন্টগুলো ওখানে যায়। ওখানে প্রথম 6 মাস ট্রেনিং করেছি, দেন ইনডোরে করেছি। তো এরপরে আবার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতেও আমি পরের 1 বছর আবার কোর্স করেছি। তো এগুলো করার পরে ইন দ্য মিন টাইম আমার একটু বিসিএস এর হলো, আমি আসলে বিসিএস এ যেতে চাই নাই। তাহলে এই জন্যই আমি মানে চাচ্ছিলাম যে দ্রুত আমি এফসিএসটা কমপ্লিট করে আমি ঢাকাতেই থাকবো, সবসময় বেসরকারি ক্যারিয়ার করব। কিন্তু আমার বাবা আমাকে খুব ফোর্স করলেন যে তুমি একটু বিসিএস দাও, দিয়ে গ্রামে আসো, গ্রামে আসলে মানুষ অনেক সেবা পাবে, প্লাস আমার যে স্বপ্ন যে তুমি ডক্টর হবে, তাহলে আমিও অনেক প্রাউড ফিল করব, আমার ভালো লাগবে। আসলে এখন আমার বাবা অনেক প্রাউড ফিল করেন এবং বিভিন্ন জনের কাছে কিন্তু উনি শেয়ার করেন যে আমার ছেলে, বা উনি যেখানে যায় আগেই কিন্তু বলে আমার ছেলে ডক্টর এবং ক্যান্সার সার্জন। তো আব্বার ইন্সপিরেশনে আসলে বিসিএস দেয়া, এবং ওটাই আমার প্রথম বিসিএস ছিল। আমি বিসিএস এ কোয়ালিফাই করে দেন গ্রামে গেলাম। গ্রামে গিয়ে আমার 4 বছরের ট্রেনিং কমপ্লিট করা ছিল। তো গ্রামে যখন আমি আমার প্রথম কর্মজীবন ছিল দামোদর হেলথ কমপ্লেক্স, ওটা একটু রিমোট এরিয়া বলা যেতে পারে, মানে শহর থেকে একটু দূরে। তো ওইখানে অনেক মানুষ আসতেন, অসহায় মানুষজন আসতেন। আমি তাদেরকে ছোট ছোট ওটিগুলো, আমাদের ওখানে আসলে তেমন ইকুইপড কোনো অপারেশন থিয়েটার ছিল না, কিন্তু ইমার্জেন্সিতে কিন্তু আমি অনেক ছোট ছোট ওটিগুলো করে দিতাম। কিন্তু ওখানে অনেক ক্যান্সার পেশেন্ট আসতেন বিভিন্ন এলাকার, কিন্তু ক্যান্সারগুলো দেখতাম যে আপনার তারা আসতেছে খুব মানে লেট স্টেজে, অ্যাডভান্স স্টেজে। তখন আসলে কিন্তু আমাদের কিছু করা থাকতো না, আমরা জাস্ট তাদেরকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতাম। বা তখন কিন্তু আসলে ক্যান্সার নিয়ে এত বেশি অ্যাওয়ারনেসও ছিল না, বা এতগুলো ইনস্টিটিউটও মানে এতগুলো প্রতিষ্ঠান ছিল না, এবং ক্যান্সার ইনস্টিটিউট ছিল কিন্তু আসলে আমরা ওইভাবে মানে জানতাম না বা বুঝতাম না। কিন্তু তখন মনে হলো যে আল্লাহ, আমি আর ক্যান্সার তখন দিন দিন বেড়েই যাচ্ছে। মনে হলো যে আমি তো সার্জারিতে ক্যারিয়ার করতেছি, বাট এটা তো জেনারেল সার্জারি, আমি যদি স্পেসিফিক কোনো সাবজেক্টে যেতে পারি তাহলে মনে হয় আমি আরও মানে একদিকেই ফোকাস করতে পারবো, এবং আমি মনে হয় মানুষগুলোকে বেশি সার্ভিস দিতে পারবো। তখন মনে হলো যে আমি সার্জিক্যাল অনকোলজি একটি সাবজেক্ট, আমি এটাতে একটু ক্যারিয়ার করি। তো আমি আবার ওখান থেকেই এমএস ফেজে বলে, আমি ফেজে পরীক্ষা দিলাম, এবং প্রথমবারই ওটাতেও কোয়ালিফাই করে আমি ঢাকায় চলে আসলাম। দেন আমার সার্জিক্যাল অনকোলজির ক্যারিয়ার শুরু হলো। সেটা কত সালে? এটা হচ্ছে 2016 সালের মার্চে আমি জয়েন করেছিলাম ফেজেতে। আচ্ছা। তো এই যে এতদিনের কর্মজীবন, অনেক রকম অভিজ্ঞতা তো আসলে আপনাদের ডাক্তারদেরকে ফেস করতে হয়। তো এরকম কোনো ঘটনা কি এই মুহূর্তে মনে পড়ছে, খুব যে সময়টা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বা খুব কষ্ট হয়েছিল? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়েছে, বিকজ বিশেষ করে এই এমএস কোর্স যেটা, এটা দুটো ফেজ থাকে, একটা ফেজ এ, ফেজে পাস করার পর দেন ফেজ বি, যেটা আরেকটু সুপিরিয়র টাইপের কোর্স। তো এই কোর্সে এর মাঝে আমার মানে বিয়ে হয়েছে, দেন আমার পরবর্তীতে আমার বাচ্চাও হয়েছে। তো সংসার, আমার বাচ্চা, দেন কোর্সের অনেক স্ট্রেস। ঢাকা মেডিকেল কলেজে এমন হতো যে আজকে সকালে গেছি, সারাদিন ডিউটি করেছি, ওই দিন অ্যাডমিশন থাকছে, রাত্রে ইমার্জেন্সি ওটি করতেছি, আবার পরের দিন দুপুর 2টা পর্যন্ত ডিউটি করে দেন বাসায় আসতে হচ্ছে। তার মানে অলমোস্ট 30+ আওয়ার্স আমাদের হসপিটালে থাকতে হচ্ছে। এর মাঝে তখন তো আমরা যখন ট্রেনিংয়ে, তখন তো বেতন ছাড়া আসলে আর কোনো ইয়েও নাই। ঢাকা শহরে সব মিলে থাকাটা তখন আসলে অনেক কষ্ট হয়ে যেত, এবং মানসিকভাবে অনেক ভেঙে পড়তাম। তখন আসলেই খুব কষ্টকর সময় গেছে। বাহ, তো কষ্ট করলে আসলে কেষ্ট মিলে, সেটা আমরা বুঝতে পারছি। তবে যেহেতু আপনি বলছিলেন যে আপনি যে রিমোট এরিয়াতে কাজ করতেন এবং অনেক ক্যান্সার পেশেন্ট আসতেন, তারা যখন আসতেন আসলে একেবারে শেষ স্টেজে আসতেন। তো এই বিষয়গুলো নিয়ে একটি অ্যাওয়ারনেসের জন্য আপনার কাছ থেকে আজকে একটু বিস্তারিতই শুনতে চাই। হ্যাঁ, মানে শুরুতে মানে কোন পর্যায়ে আসলে কোন কোন উপসর্গ দেখা গেলে আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, সবকিছু নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, প্রথমে একটু বলে রাখি যে ক্যান্সার ইনসিডেন্ট যেটা, সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। এবং আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবীতে ক্যান্সার নিয়ে বিভিন্ন 2 বছর পর পর তারা কিন্তু আপডেটেড ডাটা পাবলিশ করে থাকে। তো 2022 সালের গ্লোবোকন এর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে প্রায় 23 মিলিয়ন মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন সারা পৃথিবীতে, ওয়ার্ল্ড ওয়াইড। এবং বাংলাদেশে কিরকম? বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সও আমি বলি, বাংলাদেশে 2022-এ প্রায় 1,67,000 মানুষ ক্যান্সার আক্রান্ত হয়েছেন, এবং তার ভিতরে মোস্ট অফ দ্য পেশেন্টই কিন্তু মারা গেছেন। এবং সারা পৃথিবীতে আপনার লাং ক্যান্সার যেটা, সেটা কমন জেন্ডারের ভিতরে কিন্তু নাম্বার 1 ক্যান্সার, আর ফিমেলদের ভিতরে ব্রেস্ট ক্যান্সার নাম্বার 1 ক্যান্সার।
তো এর জন্য যে ক্যান্সার ইনসিডেন্স কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। আগে আমরা অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা অনেক বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতাম, লাইক হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, দেন অন্যান্য যেসব ডিজিজ আছেন। কিন্তু ক্যান্সার নিয়ে আসলে অ্যাওয়ারনেস ছিল না, যার কারণে মানুষ ক্যান্সার আক্রান্ত হতেন, কিন্তু তারা জানতেন না যে কখন আসলে ডক্টরকে যাওয়া উচিত, কখন আমার ট্রিটমেন্ট শুরু করা উচিত, এগুলো জানতেন না। তো এই জন্য আমরা অ্যাওয়ারনেস নিয়ে বিভিন্ন কাজ করতাম। তো ক্যান্সারের বিশেষ করে এই যে লক্ষণগুলো যে আচ্ছা, আমরা এটা নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই, একটু একটা বিরতির পর ফিরে এসে শুনি। মেরিল মিল্কসোবার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKL rangasakal@masranga.tv এই ঠিকানায়। রাঙা সকালে আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ একরামুল হক জোয়ারদার। আবারও ফিরছি তার কাছে। স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং সেই বিষয়ে আরো বিস্তারিত আপনার থেকে শুনতে চাই। আচ্ছা, আমরা কথা বলতেছিলাম যে ক্যান্সারের সিমটমসগুলো কী কী, অ্যাটলিস্ট প্রাইমারি সিমটম যেগুলো। ক্যান্সারের সিমটম আসলে দুই রকম থাকে, একটা হচ্ছে প্রাথমিক কিছু সিমটম থাকে, আরেকটা হচ্ছে অ্যাডভান্স ডিজিজ হয়ে গেলে থাকে। তো প্রাথমিক পর্যায়ে দেখা যাচ্ছে যে ইন জেনারেল যদি আমরা বলি, তার আগে একটু বলে রাখি, স্পেসিফিক ক্যান্সারের জন্য কিন্তু স্পেসিফিক সিমটম থাকে। বাট ইন জেনারেল যেটা হয়, যদি কেউ দেখা যাচ্ছে যে তার শরীরে কোনো অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে একটি চাকা ডেভেলপ করছে বা গোটা অ্যাপিয়ার করছে, সেটি একটি সিমটম হতে পারে, সেটি শরীরের যে কোনো জায়গায় হতে পারে। দেন অনেকদিন ধরে কেউ যদি গোটার আকার কিরকম হতে পারে, গোটার আসলে এই গোটার কিছু ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, এটা খুব ছোটও হতে পারে বাট বড় হতে পারে। কিছু আছে যে খুব র্যাপিড গ্রো করে, হয়তো অ্যাপিয়ার করলো বাট র্যাপিড গ্রোয়িং। আরেকটি হতে পারে যে গোটা ছোট বাট সেটা হার্ড ইন কনসিস্টেন্সি, দেন এটি ফিক্সড। কিছু আছে যে এই চাকা কিন্তু দুই রকম হতে পারে, একটু হচ্ছে বিনাইন, যেটি আসলে ক্যান্সার নয়, আরেকটি ম্যালিগন্যান্ট লাম্প বলি আমরা, সেটি আসলে ক্যান্সারাস হয় এবং সেটা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেমন এটা যদি হঠাৎ করে অ্যাপিয়ার করলো বাট খুব র্যাপিড গ্রোয়িং একটা হতে পারে, অথবা এটির ক্যারেক্টারিস্টিক্স যেমন এটি সলিড হতে পারে, ফিক্সড হতে পারে, এবং প্রথম দিকে দেখা যাচ্ছে এটা পেইনলেস। এটি একটি চাকার ক্যারেক্টারিস্টিক হতো, কিন্তু যখন এটি অনেক বড় হয়ে যায় প্লাস সারাউন্ডিং স্ট্রাকচারকে যখন কম্প্রেস করে তখন এটা পেইন অ্যারাইজ করে, এটি একটি সিমটম হতে পারে। দেন দেখা যাচ্ছে কেউ অনেকদিন ধরে তার অবসাদগ্রস্ত লাগতেছে, ভালো লাগতেছে না, মানসিকভাবে বিধ্বস্ত বা ম্যালেজ যেটা আমরা বলি, সেটা একটি সিমটম হতে পারে। দেন তার অনেকদিন ধরে জ্বর বা কোনো একটি ক্ষত যেটি শুকাচ্ছে না এমন হতে পারে, অথবা একটি আনএক্সপেক্টেড ওয়েট লস। অনেকে আছে যে সে প্ল্যান করে রিডিউস করতেছে, বাট কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে উইদাউট এনি প্ল্যানিং, এনি ডায়েটারি হ্যাবিট অর এনি এক্সারসাইজ তার ওয়েট লস করতেছে, এবং সেটি যদি সিগনিফিক্যান্ট ওয়েট লস হয়, যেমন গত 6 মাসে যদি তার 10% বা তার বেশি ওয়েট লস হয়, তাহলে সেটাকে আমরা ক্যান্সার একটি সিমটম বলতে পারি। এছাড়া শরীর দিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিতভাবে যদি দেখা যাচ্ছে যে আমাদের ওরাল ক্যাভিটি বা ন্যাজাল ক্যাভিটি অথবা পা রেক্টালি যদি কোনো ব্লিডিং হয়, সেটি একটি মানে সিমটম হতে পারে। অথবা আরেকটা হচ্ছে যে তার খাওয়ার রুচি নাই, দেখা যাচ্ছে যে তার মানে খেতে মন চাচ্ছে না, অনেক ভালো খাবার বাট তারপরেও ওনার খেতে মন চাচ্ছে না। এইগুলো আসলে প্রাথমিক সিমটম ইন জেনারেল, বাট স্পেসিফিক ক্যান্সারের জন্য কিন্তু স্পেসিফিক সিমটমস। তো এই যে উপসর্গগুলো বললেন, সেগুলো কি মানে আলাদা আলাদা ক্যান্সারের কারণ হতে পারে? ধরেন ওয়েট লসের জন্য একটা ক্যান্সার, ওয়েট লস আসলে অধিকাংশ ক্যান্সারেই কিন্তু ওয়েট লস দেখা যায়, এর সাথে অ্যাসোসিয়েটেড। যেমন আমি যদি বলি যে কেউ একজন স্টোমাক ক্যান্সারে আক্রান্ত, তো উনি কিভাবে বুঝবেন যে উনি স্টোমাক ক্যান্সারে আক্রান্ত? ওনার একটা হতে পারে যে স্টোমাক ক্যান্সারের মেইন সিমটমই হচ্ছে যে তার ওয়েট লস এবং লস অফ অ্যাপিটাইট, তার মানে তার খেতে মন চায় না আর তার ওজন কমে যাচ্ছে এবং অনেক র্যাপিড তার ওজন কমে যায়। এছাড়া কিছু হতে পারে যে যেমন আপার অ্যাবডোমেনে বা এপিগ্যাস্ট্রিক রিজন আমরা যেটা বলে থাকি, এই জায়গায় হয়তো তার পেইন হতে পারে, যেটাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা গ্রামের মানুষ মনে করি যে আলসার ডিজিজের জন্য পেইন, বা গ্রামের ভাষায় যেটা বলে যে গ্যাস্ট্রিক আলসার হয়েছে, এই পেইন কিন্তু হতে পারে। এটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলে আমরা অবহেলা করব না, আমরা অবশ্যই এটাকে প্রপার ওয়েতে অ্যাপ্রোচ করব। এখন আপনি যেটা বললেন যে 10% র্যাপিডলি ওয়েট লস একটা কারণ হতে পারে, কিংবা গোটার একটা কারণ হতে পারে, এগুলো
হলে তো মানুষ ডাক্তারের কাছে যেতেই পারে, কিন্তু মানসিক অবসাদ কিংবা একটু হতাশাগ্রস্ত ওইসব অবস্থায় তো সচরাচর কেউ ডাক্তারের শরণাপন্ন হয় না, তাহলে কিভাবে বুঝবে যে তার ক্যান্সার? এই মানসিক মানে অবসাদ যেটা বা ম্যাচমেচে ভাব বা অবসাদগ্রস্ত, এটা আসলে কিন্তু এটা একক কোনো সিমটমস না, এটা অ্যাসোসিয়েটেড সিমটমস, মানে অন্যান্য সিমটমসের সঙ্গে যদি তার এই রিলেটেড সিমটমসগুলো থাকে তখন কিন্তু তাকে অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত। তো কোন ধরনের ডাক্তারের শরণাপন্ন হবে? কারণ এটা তো এক একটা গোটার জন্য হয়তো সে স্কিন ডক্টরের কাছে গেল কিংবা মেডিসিনের ডক্টরের কাছে গেল, তো কোন ডাক্তারের শরণাপন্ন হবে আসলে? এখন কিন্তু বিভিন্ন ডিজিজের জন্য স্পেসিফিক ডক্টর কিন্তু এখন স্পেশালাইজেশন কিন্তু আছে। এখন আপনারা দেখবেন যে আগে কিন্তু সবকিছু ছিল মেডিসিন, হয় সার্জারি, না হলে গাইনোকোলজিক্যাল প্রবলেম, বাট এখন কিন্তু প্রত্যেকটা এই প্রিন্সিপাল মাদার সাবজেক্টের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চিং হয়েছে। আপনি যেমন আমি যদি স্টোমাক ক্যান্সারের কথা বলি, তাহলে তার যাওয়া উচিত একজন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্পেশালিস্ট, যিনি ওনাদের কাছে যেতে পারেন, অথবা চাইলে উনি একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। তারাই কিন্তু প্রপারলি এটাকে অ্যাপ্রোচ করতে পারবে। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে দীর্ঘদিন ধরে তার পেটে ব্যথা, তার আমরা কিন্তু মানে অনেক পরীক্ষা করতেছি, কিন্তু তার যে একটা এন্ডোস্কোপি করলে আমরা অনেকখানি ধারণা পাবো, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে করা হয় না। তো এই জন্য যদি আমরা একটি অ্যাপ্রোপ্রিয়েট রোগের জন্য একজন অ্যাপ্রোপ্রিয়েট ডক্টরের কাছে যাই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা ওই ডিজিজটাকে আইডেন্টিফাই করতে পারি। আর তাছাড়া যেমন ধরেন এই ইন জেনারেল কমনের জন্য উনি চাইলে একজন বিশেষজ্ঞ, যে কোনো একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে পারে। বিশেষ করে উনি ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যেতে পারে, মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে পারে, অথবা স্পেসিফিক ডিজিজের জন্য স্পেসিফিক ডক্টরের কাছে যেতে পারে। আপনি তো ইন জেনারেল বোথ জেন্ডারের কথা আপনি বললেন, হয় না নারীদের যেটা কমন আপনি বলছিলেন যে ব্রেস্ট ক্যান্সার, তো এই ক্ষেত্রে আসলে মেয়েরা কিভাবে এগিয়ে যাবে? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে অনেক কিছু বলার আছে। যেমন ব্রেস্ট ক্যান্সার আমাদের দেশেই নয়, শুধু সারা পৃথিবীতেই কিন্তু ফিমেলদের ভিতরে নাম্বার 1 ক্যান্সার, এবং দিন দিন এটার ইনসিডেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে এটা নিয়েই আমরা কথা বলি। আরেকটু বলি যে WHO তথ্য অনুযায়ী মানে ইন ফিউচার প্রতি 8 জনে একজন নারী কিন্তু ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হবেন। তার মানে এটি খুবই মানে ভয়ঙ্কর একটি সিনারিও। তো এই ব্রেস্ট ক্যান্সার যদি মানে হয় বা ব্রেস্ট ক্যান্সার হলো কিনা, সেটার জন্য কিন্তু একটি স্ক্রিনিং প্রোটোকল আছে। আচ্ছা, এবং সেটাতে অনেকগুলো স্ক্রিনিং টুলস আছে, মাল্টিপল স্ক্রিনিং টুলস আছে। তার ভিতরে একটি টুলস হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। তার মানে হচ্ছে নিজেরাই নিজেদের ব্রেস্ট পরীক্ষা করে দেখা। আচ্ছা, এবং এটা নিয়েই আমরা সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করে থাকতেছি, কারণ অনেকে আসলে করে না। চাইলে কিন্তু সে নিজেই কিন্তু তার আনএক্সপেক্টেড কোনো একটি অ্যাপিয়ারেন্স বা কোনো একটি সিমটম সে কিন্তু আইডেন্টিফাই করতে পারে। সেটা কিভাবে? ডিউরিং বাথিং, মানে বিশেষ করে গোসলের সময়, যদি ওই সময় আসলে ভালো বোঝা যায়, একটি মিররের সামনে যদি একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে নিজের বায়োল্যাটারাল ব্রেস্টটাকে যদি ইন্সপেক্ট করে, সেখানে কিছু সিমটম আছে। ব্রেস্টের সিমটমগুলো আমি একটু বলে দিতে চাই দর্শকদেরকে। সেটা হচ্ছে যে প্রথমত ব্রেস্টে যদি কোনো আনএক্সপেক্টেড গোটা বা চাকা থাকে, সেটা একটি সিমটম হতে পারে। দেন ব্রেস্টের স্কিনের যদি কোনো চেঞ্জ হয়, মানে লোকালাইজড স্কিন চেঞ্জ, লাইক একটি রেডনেস হয়েছে, যেটা ইনফ্লামেটরির কারণেও হতে পারে, কিন্তু যদি লোকালাইজড হয় সেটা একটি সিমটম হতে পারে। একটি ব্রেস্টে পেইন, মেয়েদের সাধারণত ব্রেস্টে পেইন কিন্তু এমনিতেই হয় ডিউরিং ম্যানিস্ট্রেশন, যেটাকে আমরা মানে মেনস্ট্রুয়াল সাইকেলের সাথে রিলেটেড, বাট এই সাইকেলের সাথে রিলেটেড ছাড়া যদি ব্রেস্টে পেইন হয় এবং যে পেইনটা দেখা যাচ্ছে পারসিস্ট করতেছে, সেটা একটি সিমটম হতে পারে। দেন স্কিনে যদি কোনো ডিম্পলিং হয়, সেটা একটা সিমটম হতে পারে, বা স্কিন দেবে যাওয়া। এছাড়া আরেকটি যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা বলি যে স্কিনের একটি অ্যাডভান্স স্টেজ যদি এটাকে পাউডি অরেঞ্জ, মানে আপেলের খোসার মতো যদি এইরকম অ্যাপিয়ারেন্স স্কিনে হয়ে যায়, সেটা একটি সিমটম হতে পারে। এছাড়া নিপিলের কিছু চেঞ্জ হয়, যেমন নিপিল রিট্রাকশন, তার মানে নিপিলটা কিন্তু ভিতরে ঢুকে যায় বা দেবে যায়, সেটা একটু হতে পারে। বা নিপিলের চারিপাশে একটি আলসারেশন বা স্কিনের চেঞ্জ হয়, যেটাকে আমরা প্যাগেটস ডিজিজও বলে থাকি, বা কখনো অনেকে মনে করে যে এটা এক্সিমাটাইজ একটা চেঞ্জ, মানে এক্সিমার মতো হয়ে থাকে, তাহলে সেটাকে অ্যাপ্রোচ করতে হবে। অথবা নিপিল দিয়ে যদি কোনো মানে আনএক্সপেক্টেড কোনো ডিসচার্জ আসে, লাইক অনেক সময় দেখা যাচ্ছে হরমোনাল কারণে হোক বা কোনো মেডিকেশনের কারণে অনেক সময় হোয়াইট ডিসচার্জ আসে। এছাড়া যদি দেখা যায় যে ব্লাড আসতেছে বা ব্ল্যাকিশ কোনো ডিসচার্জ আসতেছে অথবা গ্রিনিশ ডিসচার্জ আসতেছে, এগুলো আসলে ব্রেস্টের প্রাইমারি সিমটম হতে পারে। এছাড়া আপনারা জানেন যে ব্রেস্টের ক্যান্সার খুব কমনলি আমাদের এক্সিলা যেটা বা আর্মপিট বলি, এইখানে কিন্তু স্প্রেড করে যায়। এইখানেও যদি কোনো আনএক্সপেক্টেড চাকা থাকে, তাহলে সেগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সিমটম। তো সেই ক্ষেত্রে একজন যিনারা আছেন, একজন মেয়ে, উনি মিররের সামনে দাঁড়িয়ে
ওনারা কিন্তু চাইলে ব্রেস্টটাকে খুব ভালোভাবে ইন্সপেক্ট করে নিতে পারে, মানে একটু দেখে নিতে পারে হাত উপরে তুলে, হাত পাশে রেখে বা সামনের দিকে ঝুঁকে কোনো চেঞ্জ আসলো কিনা, লাইক এই টাইপের কোনো সিমটম আসলো কিনা, অথবা বায়োল্যাটারাল সিমেট্রিক্যাল আছে কিনা, মানে দুই পাশে সমান আছে কিনা। দেখা যাচ্ছে যে কোনো এক সময় এক পাশে একটু বেশি ঝুলে গেছে বা একটি মানে একটু অ্যাপিয়ারেন্সে আকারগত আকৃতিগত চেঞ্জ এসেছে, অবশ্যই সেটাকে অ্যাপ্রোচ করতে হবে। দেন চাইলে উনি এটাকে প্যালপেট করেও দেখতে পারে। আমাদের দেশের মেয়েরা কি করে, এইভাবে থাম্ব এবং অন্যান্য ফিঙ্গারের মাঝে ধরে বলে যে আমার ব্রেস্টে চাকা আছে, একটু চাকা মনে। আমার চেম্বারে অনেক রোগীরা আসে, আমি বলি যে এইভাবে না, আমরা দেখব এই যে আর্মপিট দিয়ে পাল্প দিয়ে দেখব, আমরা এইভাবে আমরা পালপেট করে করে দেখব। তো আমরা এইভাবে পালপেট করেও দেখতে পারি যে কোনো আনএক্সপেক্টেড কোনো লাম্প আছে কিনা। এটা গেল সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এটা চাইলে উনি ওনার মেনস্ট্রুয়েশন সাইকেল কমপ্লিট হলে দেন 5 থেকে 7 দিন পরে উনি এটা করতেই পারে রেগুলারলি। আর এছাড়া এভরি 6 মান্থ ইন্টারভেল চাইলে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করতে পারে, যে উনি চাইলে একজন স্পেশালাইজড ডক্টরের কাছে যেতে পারে, যিনি ওনাকে ক্লিনিক্যালি এক্সামিন করে দেখবেন। এই যেগুলো উনি নিজে করতেছেন সেগুলো হয়তো উনি আর একটু বেটার ওয়েতে দেখলেন। অথবা কিছু স্ক্রিনিং টুলস, এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফি, এটা কিন্তু আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল এবং সব জায়গাতে, ইভেন রিমোটেও কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি খুবই অ্যাভেলেবেল। চাইলে কিন্তু একটি আল্ট্রাসোনোগ্রাফি করেও কিন্তু আমরা স্ক্রিনিং করতে পারি। এছাড়া আরও কিছু টুলস আছে, যেমন ম্যামোগ্রাফি আছে। তাছাড়া আমরা চাইলে ব্রেস্টের এমআরআই করেও করতে পারি। আরেকটি হচ্ছে যে অত্যাধুনিক যে নিউক্লিয়ার ইমেজিং টেকনিক, পেট সিটি স্ক্যান করেও কিন্তু আমরা এই ব্রেস্টের ম্যামোগ্রাফি করতে পারি। আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে জেনেটিক টেস্টিং, বিকজ অধিকাংশ ক্যান্সার কিন্তু জেনেটিক চেঞ্জের কারণে, যেটাকে আমরা জেনেটিক মিউটেশন বলি। তো মেয়েদের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস মানে ওতপ্রোতভাবে জড়িত। শুধু মেয়েদেরই না, সব ক্যান্সারের ক্ষেত্রে, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস আরেকটু বেশি। বিশেষ করে একটি পরিবারে যদি 2 জন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তার পরবর্তী জেনারেশনের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে যদি কারো পারিবারিক ইতিহাস থাকে, তাদেরকে কিন্তু আমরা জেনেটিক টেস্টিং করব। এইগুলো করে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করতে পারি। সেটা তো স্ক্রিনিং নিয়ে বললেন, তো সেটার প্রতিকার কিংবা সেখান থেকে রোগ মুক্তির উপায়টা কি? আমি শুনেছি তার আগে আমাদের জানা উচিত যে ব্রেস্ট ক্যান্সারের মানে কজগুলো কি কি, মানে বিহাইন্ড দ্য মানে সিন, যে কি কজগুলোর কারণে ব্রেস্ট ক্যান্সার হতে পারে। ব্রেস্ট ক্যান্সারের কজকে যদি আমরা মোটা থেকে 2 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মডিফায়েবল, যেটা আসলে আমরা চাইলেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। আরেকটি হচ্ছে নন মডিফায়েবল, যেখানে আসলে আমাদের কোনো হাত নাই। যেমন প্রথমে যদি আমি এই অপরিবর্তনযোগ্য ঝুঁকিগুলোর কথা যদি বলি, যেমন এজ তো আমরা প্রকৃতির নিয়মেই কিন্তু আমাদের এজ বাড়তেছে, এই এজ বাড়ার সাথে সাথে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের পারিবারিক ইতিহাস, এটা কারণে হতে পারে। এছাড়া আরও জেনেটিক মিউটেশনের কারণে হতে পারে। এগুলো কিন্তু আমাদের অপরিবর্তনযোগ্য ঝুঁকি। আর পরিবর্তনযোগ্য ঝুঁকির ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওবেসিটি। আমরা কিন্তু স্থূলতা কমিয়ে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাইতে পারি। দেন আমরা ডেলি একটি লাইফস্টাইল মেনটেন করতে পারি, যেমন আমরা হেলদি লাইফস্টাইল বলতে আমরা প্রতিদিন কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, অথবা ন্যূনতম আমরা কিছু ব্যায়াম করে আমরা আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারি, প্লাস এটি হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি। এটি একটি কারণ। এছাড়া আমাদের অন্যান্য যে খাবারের অভ্যাস, বিশেষ করে আমরা যদি বেশি বেশি করে অয়েলি ফ্যাটি ফুডস খাই বা জাঙ্ক ফুডস খাই, এগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটি কারণ হতে পারে। তাছাড়া আরেকটি কারণ হচ্ছে ব্রেস্ট ফিডিং। গবেষণায় দেখা যাচ্ছে যে যারা এই মায়েদের ব্রেস্ট ফিডিং করায়, মায়েরা তাদের বাচ্চাদের, তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেক কম ইন কম্পারেটিভ উইথ যারা ব্রেস্ট ফিডিং করান না। আমরা শুনছিলাম ব্রেস্ট ক্যান্সারের আমরা প্রিভেনশন নিয়ে আমরা শুনছিলাম, আমরা কজগুলো নিয়ে একটু বলতেছিলাম। তার ভিতরে আমি একটু ছোট করে বলে দিতে চাই, বিকজ আমাদের সময় খুবই কম। সেটা হচ্ছে যে আমরা ছিলাম যে মডিফাইবল, যেগুলো আমরা পরিবর্তন করতে পারি। তার ভিতরে লাইফস্টাইল বললাম, ডায়েটারি হ্যাবিট গেল, দেন ব্রেস্ট ফিডিং বললাম যে যারা ব্রেস্ট ফিড করায় তাদের কিন্তু ক্যান্সারের ঝুঁকি অনেক কম। আরেকটি যেটা হচ্ছে প্রাইমি গ্র্যাভিডা, দ্যাট মিনস প্রথম বাচ্চা। কেউ যদি 30 বছরের নিচে তার প্রথম সন্তান জন্মদান করে, তাহলে তাদেরকেও কিন্তু মানে এই ক্যান্সারের ঝুঁকি কিন্তু অনেক কমে যায়। এছাড়া আমরা রেডিয়েশন এক্সপোজার বা অন্যান্য কারণে কিন্তু ক্যান্সার হতে পারে। তো আমরা প্রিভেন্ট করব কিভাবে? আমি যে কজগুলো বললাম এগুলো যদি আমরা অ্যাভয়েড করি, লাইক আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করি, আমরা যদি পুষ্টিকর খাবার দাবার খাই, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করাই, আমরা ওয়েট রিডিউস করি,
তাহলে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারি। এছাড়া আমরা এই স্ক্রিনিং প্রোটোকলের মাধ্যমে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। এবার প্রিভেনশনের কথা তো জেনে নিলাম, কিন্তু তারপরেও যারা আক্রান্ত হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে চিকিৎসার ব্যাপারটাও এবার জেনে নিতে চাই যে কতটা ব্যয়বহুল বা কি পরিমাণে আসলে আমাদের দেশে অ্যাভেলেবিলিটিটা আছে সেই চিকিৎসা। আমি বলি আমাদের দেশে এখন ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা মানে ওয়ার্ল্ড ওয়াইড পর্যায়ের, মানে আমরা ব্রেস্ট ক্যান্সারের আধুনিকতম যেসব চিকিৎসা পদ্ধতিগুলো আছে, যেমন ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, তার মানে ব্রেস্ট রেখে শুধু টিউমারটুকু রিমুভ করা, আরও বেটার ভার্সন যেটা অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, লাইক হচ্ছে যারা কম বয়সী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন তাদের অনেক ক্ষেত্রে আগে কী করা হতো, মাস্টেক্টমি করে দেওয়া হতো, তার মানে পুরো একটি ব্রেস্ট রিমুভ করে দেওয়া হতো। তখন উনি কী হতেন, উনি সাইকোলজিক্যালি ডিস্টার্বড হতেন এবং উনি সোশ্যালিও অনেক বেশি মানে অ্যাম্ব্রাসড ফিল করতেন। তো সেই ক্ষেত্রে এখন তাদের এবং ফ্যামিলিয়াল ডিসহারমনিও কিন্তু অনেক হয় বা হতো। তো এখন এগুলো কিন্তু অ্যাভয়েড করা যাচ্ছে। যেমন এখন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করে তার ব্রেস্টের বায়োল্যাটারাল শেপ এবং সিমেট্রি কিন্তু মেনটেন করা হচ্ছে, পাশাপাশি তার ব্রেস্ট ক্যান্সারটা রিমুভ করে দেওয়া হচ্ছে। আর চিকিৎসার ব্যাপারে যেটা বলছেন, এই ক্যান্সারের চিকিৎসা কিন্তু একক ব্যক্তিগত কোনো চিকিৎসা নয়, এটি আমরা কিন্তু একটি গাইডলাইন ফলো করি এবং পৃথিবীর সব ক্যান্সার সার্জন বা ক্যান্সার স্পেশালিস্ট যারা আছে তারা সবাই কিন্তু গাইডলাইন ফলো করে এবং আমরা আমাদের দেশে NCCN গাইডলাইন ফলো করি, যেটা ন্যাশনাল কম্প্রিহেনসিভ ক্যান্সার নেটওয়ার্ক, এটি গাইডলাইন এবং এটাই সবাই আমরা ফলো করে থাকি। তো সার্জারির ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে এই ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু একটি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। শুধু আমি একজন সার্জন যে আমার একার পক্ষে কিন্তু একটি ক্যান্সার ট্রিট করা সম্ভব নয়। আমরা এখানে অনেকগুলো ডিসিপ্লিনকে ইনভলভ করি, লাইক মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, ইভেন রেডিওলজিস্ট, হিস্টোপ্যাথোলজিস্ট, ইভেন সাইকিয়াট্রিস্ট। কারণ আপনারা জানেন যে ব্রেস্ট ক্যান্সার মানে যে কোনো ক্যান্সার আক্রান্ত পেশেন্টরা সাইকোলজিক্যালি অনেক ডিস্টার্বড থাকে, তাদের সাইকোলজিক্যাল সাপোর্টের জন্য কিন্তু সাইকোলজিস্টও আমাদের টিমের একটি মেম্বার, ইভেন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, কারণ তারা ফিনান্সিয়াল অনেক পোর থাকে। তো এই জন্য এবং ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট যেটা বলছিলেন, একটা হচ্ছে সার্জারি। আমরা বললাম যে ব্রেস্টের অনেকগুলো সার্জিক্যাল অপশন আছে, আমরা সবগুলোই বাংলাদেশে প্র্যাকটিসড হয় এবং এর পাশাপাশি কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইভেন টার্গেটেড থেরাপি, যেগুলো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, সেগুলোও কিন্তু এখন আমাদের দেশে অ্যাভেলেবল। এবং আমি যে প্রতিষ্ঠানে আছি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, এখানে কিন্তু বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সারের কিন্তু সার্জারি প্লাস অন্যান্য চিকিৎসা কিন্তু প্রদান করা হয় এবং কেমোথেরাপিও কিন্তু আমাদের এখানে মোস্ট অফ দ্য টাইম আমরা এখানে ফ্রি প্রোভাইড করে থাকি। এবং আপনি নিজেও তো দুস্থ রোগীদের চিকিৎসাতে চেষ্টা করি যে অ্যাটলিস্ট তাদেরকে আমার কনসালটেন্সিটা আমি তাদেরকে যদি একটু ফ্রি পরামর্শ দিতে পারি, তাও তাদের কিছু হলেও তার উপকার হয়। কারণ অধিকাংশ মানুষ জানেই না যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হলে বা একটি ক্যান্সারে আক্রান্ত হলে সে আসলে যাবে কোথায় বা সে কীভাবে আগাবে। কারণ ক্যান্সার আক্রান্ত মানুষ, আমি যেটি বললাম, সেটি শুধু ওই মানুষটাকেই মানে সর্বশান্ত করে দেয় না, পুরো পরিবারটাকেই কিন্তু মানে শেষ করে দেয়। কারণ এটা বোধ ফিজিক্যালি, ফিনান্সিয়ালি এবং মেন্টালি, মোরালি সব দিক থেকে তাদেরকে দেয়। আমি যদি তাদেরকে একটু সাহস দিতে পারি বা তাদেরকে যদি আমি প্রপার পাথওয়েটা দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তারা ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যেতে পারে। এবং বলে রাখি, যে কোনো ক্যান্সার যদি আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি, অনেক ক্যান্সার আছে যে প্রায় 99% কিন্তু কিউরেবল। তার ভিতরে অন্যতম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, দেন ওভারিয়ান ক্যান্সার, টেস্টিকুলার ক্যান্সার, প্লাস আরও অনেক ক্যান্সার আছে যেগুলো আসলে পুরোপুরি নিরাময়যোগ্য। জি, আজকে অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছিলেন আমাদের একজন সহকর্মী, মিডিয়া কর্মী, হ্যাঁ, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল এবং সেটি এখন কিউর হয়েছে। জি, এখন উনি অপারেশন কমপ্লিট হয়েছে, এখন কেমোথেরাপি পাচ্ছেন এবং আশা করি উনি পুরোপুরি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ, কারণ ওনারটা খুব প্রাথমিক পর্যায়ে ছিল। আচ্ছা, তো এটা যেটা সুস্মিতা প্রশ্ন করেছিল সেরকমই সম্পূরকভাবে আমি বলতে চাই যে অনেকেরই ধারণা যে ক্যান্সার হলে এই দেশে থাকা যাবে না, বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে। হ্যাঁ, তো এই মিথ থেকে আসলে আপনি বেরিয়ে আসবার জন্য কি বলবেন, নাকি আপনি সেটাকে স্বীকারই করেন? যে না, আমি কোনোভাবেই স্বীকার করি না, কারণ এটার একটি কারণ হচ্ছে আমাদের সচেতনতার অভাব এবং আমাদের দেশে যে এত বৃহৎ পরিসরে ট্রিটমেন্ট হচ্ছে ক্যান্সারের এবং সব ধরনের চিকিৎসা কিন্তু হচ্ছে, এটা আসলে অনেকেই হয়তো জানেন না। সেটা আমাদেরই ব্যর্থতা, কারণ আমরা জানাইতে পারি না। কিন্তু আমাদের দেশের চিকিৎসা বহির্বিশ্বের যে কোনো চিকিৎসার সমতুল্য আমি বলবো, কারণ আমরা ওই ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্টই কিন্তু প্রোভাইড করে থাকি। তো এটা শুধুমাত্র আমাদের যারা রোগীরা আছেন তাদের ধারণা যে বাইরের দেশে গেলে হয়তো
আরও উন্নত চিকিৎসা হবে, কিন্তু আমাদের দেশে আসলে সব ধরনের চিকিৎসা পদ্ধতি কিন্তু অ্যাভেলেবল। এবং বাট কিছু কিছু ক্ষেত্রে ভুল চিকিৎসা হয় না, যে অনেক সময় দেখা গেল যে পা কেটে ফেলতে বললো, কিন্তু দেখা গেল যে দেশের বাইরে যাওয়ার পর বললো যে আপনার মেডিকেশন নিলেই হবে। আসলে এমনটি খুবই কম হয় বা রেয়ার, কারণ পা কেটে ফেলাটা এটি অবশ্যই মানে এটি ওই পেশেন্টের জন্য অনেক বেশি সাফারিংস। কিন্তু এখন আপনাকে এটা নিয়েও একটু আমি 30 সেকেন্ডে বলতে চাই যে বিশেষ করে দেখা যায় অনেক সার্কোমা যেগুলো আসলে মাংসপেশি বা সফট টিস্যুতে হয় অথবা হাড়ে হয়, ইয়াং বাচ্চাদের বেশি হয়, 20 বছরের নিচে ইভেন বড়দেরও হয়। তো আগে কি হতো যে এই সার্কোমা হলে, লিম্বে সার্কোমা হলে দেখা যাচ্ছে যে হাত বা পা এটাকে অ্যাম্পুটেশন করে ফেলতে হতো, তার মানে কেটে ফেলতে হতো, এবং সে কিন্তু পঙ্গুত্ব বরণ করে নিত। এখন কিন্তু এই মডালিটি চেঞ্জ হয়েছে এবং আধুনিকতম চিকিৎসা পদ্ধতি এসেছে, যেটাকে আমরা লিম্ব সেভিং সার্জারি বলে থাকি। এবং এখানে আমরা ওই টিউমার অংশটুকু রিমুভ করে তাকে কিন্তু আমরা একটি প্রস্থেসিস, এটি মেটালিক বলেন বা আমরা একটা আর্টিফিশিয়াল প্রস্থেসিস কিন্তু ইমপ্লান্ট করে দেওয়া হচ্ছে, দিয়ে কিন্তু সে এখন নর্মাল করতেছে, ইভেন রেস করতেছে, বিভিন্ন স্পোর্টসে পার্টিসিপেট করতেছে, এবং তার নর্মাল লাইফস্টাইল যেটা সেটা কিন্তু মেনটেন করতেছে এখন। বাহ, চমৎকার। স্যার, আপনি এই যে বিনামূল্যে অনেককেই চিকিৎসা সেবা দিয়ে থাকেন আপনি বলছিলেন, এবং ভবিষ্যতে আপনার ইচ্ছা আছে একটি হসপিটালও নির্মাণের। তো এছাড়া যদি আর জানতে চাই যে এই যে ক্যান্সারের যেসব সিমটমগুলো নিয়ে কোনো ক্যাম্পেইন বা এই ধরনের আয়োজন আপনার উদ্যোগে হয়ে থাকে কিনা? হ্যাঁ, আমি নিয়মিত বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি, এবং আমাকে মানে যে যেখানে ডাকেন একটু অ্যাওয়ারনেসের জন্য আমি কিন্তু নিয়মিত সেটাতে পার্টিসিপেট করি। আমি অনেকগুলো এমন সোসাইটি আছে যাদের কাছে কিন্তু আমি সুযোগ পেলেই যাই। বিশেষ করে আমি অক্টোবর মাসে, যেটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস নিয়ে কিন্তু অনেক জায়গাতে আমি প্রেজেন্ট করেছি, অনেক ওয়ার্কিং প্লেসে করেছি, ইভেন জুম মিটিংয়ে করেছি বা বিভিন্ন জায়গাতে গিয়ে করেছি। ইভেন আগামী মাসেও আমার একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, সেটা আপনার কেরানীগঞ্জের ওইদিকে একটি অনেক মাস পিপুলের মাঝে কিন্তু আমি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। তাছাড়া আমি যখন যেখানে সুযোগ পাই, আমি একটু বলে রাখি, আমি এই 1 মাস আগে আমি লালন শাহ, মরমী শিল্পী যিনি বাউল শিল্পী, যে লালন শাহ যে কবরস্থান আছে ওখানে কিন্তু আমি গিয়েছিলাম। ওখানে গিয়ে কুষ্টিয়াতে, ওখানে গিয়ে দেখলাম যে আমি ওদেরকে একটু রিকোয়েস্ট করেছিলাম আমাকে একটু লালন সঙ্গীত শোনার জন্য, বিকজ আমি গান শুনতে পছন্দ করি। তো আমাকে গান শোনার মাঝে দেখলাম যে অনেক লোক জড়ো হয়ে গেছে। তো তখন আমি আমার পরিচয় দিয়ে আমি বললাম যে আমি একটু ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে, মানে ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে আমি কিছু বলতে চাই। এবং আমি কিন্তু ওইখানে অ্যাওয়ারনেস নিয়ে কিন্তু প্রায় 10 মিনিটের একটি মানে অ্যাওয়ারনেস বক্তব্য দিয়েছি। এবং আপনারা জানবেন যে ওখানে যারা চায় তারা স্মোকিং অনেক বেশি করেন, এছাড়া অন্যান্য যেসব মানে নেশাজাত দ্রব্য আছে সেগুলো তারা গ্রহণ করে থাকে। আমি কিন্তু ওখানে স্মোকিং নিয়ে, লাং ক্যান্সার নিয়ে, প্লাস স্মোকিং রিলেটেড অন্যান্য ক্যান্সার নিয়ে কিন্তু আমি বলেছি। তো আমি চেষ্টা করি সব জায়গাতে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে। বাহ। তো আপনার পারিবারিকভাবে কিংবা বন্ধু মহলে কিংবা কাছের মানুষদের ভেতরে এরকম কোনো ঘটনা হয়েছে ক্যান্সার নিয়ে যেটি আপনি চিকিৎসা? আমার পরিবারে হয় নাই, বাট আমার অনেক পরিচিত জন, অনেক আত্মীয় তারা কিন্তু ক্যান্সার আক্রান্ত হয়েছেন, এবং একজন আত্মীয় আছেন যিনি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার নিয়ে এসেছিলেন, মানে পরবর্তীতে উনি মারাই গেছেন। আবার অনেক পরিচিত জন আছেন বা আমার রুগীরা আছেন, অনেকে আছেন যে তারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, স্বাভাবিক জীবনযাপন করতেছেন। রিসেন্টলি আমার একটা পেশেন্ট আমার চেম্বারে এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, ওনার কোলন ক্যান্সার ছিল, আমি ওনার সার্জারি করেছিলাম। পরবর্তীতে আমি ক্যান্সার হসপিটালে তাকে ফ্রি কেমোর ব্যবস্থা করে দিয়েছিলাম। সে কেমো সম্পন্ন করেছিল, করে সে সিঙ্গাপুরের একটি ফার্মে প্রবাসী চাকরি করতেন, ফোরম্যান ছিলেন, সে কিন্তু আবার সিঙ্গাপুরে চলে গেলেন। এটা আসলে আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি যে উনি আমাকে জাস্ট মানে জানাতে এসেছিলেন যে স্যার আমি আপনার দয়ে ভালো আছি আল্লাহর রহমতে, এবং আমি কিন্তু আবার আমার পূর্বের কাজে চলে যাচ্ছি। এটা আসলে আমার জন্য অনেক বড় আনন্দের। জীবনটা অনেক সুন্দর এবং এই সুন্দর গল্পগুলো শুনলে অনেক ভালো লাগে। তো আপনার বাবাকে নিয়ে আরেকবার শুনতে চাই। হ্যাঁ, তো আপনার এই বর্তমান অবস্থা নিয়ে বাবার আসলে কি বলবার আছে? আমার বাবা আসলে চেয়েছিলেন যে তার ছেলে ডক্টর হোক এবং উনি সমাজের জন্য, মানুষের জন্য কাজ করুক, দেশের জন্য কাজ করুক। তো আমি একটু একটু করে চেষ্টা করতেছি যে আমার বাবার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো মানে চেষ্টা করে যাচ্ছি পূরণ করতে, মানে আমার লেভেল থেকে। কারণ আমার এককভাবে তো সব কিছু করা সম্ভব না, বাট আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে আমি চেষ্টা করে যাচ্ছি। এবং আমার বাবা এগুলো দেখে বা জেনে খুবই আনন্দিত হন, এবং উনি সবাইকে গল্প করেন যে আমার ছেলে দেখেন ও ডক্টর হয়েছে, ও মানুষের জন্য কাজ করতেছে। ইভেন ওনার কাছে অনেক লোকজন আসেন
অনেক ক্যান্সার রোগীরা আমার বাবার কাছে কিন্তু আসেন যে আমার বাবা তো মুক্তিযোদ্ধা, বলে যে এমন যে ভাই আপনি একটু আপনার ছেলেকে একটু বলে দেন, বা অনেক মুক্তিযোদ্ধাও আসেন। আমি কিন্তু সব মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু ফ্রি দেখে দেই, ফ্রি আমি চেষ্টা করি তাদেরকে ইয়ে করতে। এবং জানেন যে আমাদের সরকারি হসপিটালে কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি বেড আছে, এখানেও আমি চেষ্টা করি। বা আমার বাবার কাছে গ্রামের অনেক লোকজন আসে, মানে এলাকার লোকজন আসেন। আপনার বাবার নাম কি? মোহাম্মদ ওমবাদ আলী জোয়ারদার। ওমবাদ আলী জোয়ারদার। জি। আমরা একটু শ্রদ্ধেয় ওমবাদ আলী জোয়ারদার স্যারকে বলতে চাই, আপনি দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশের পাশে ছিলেন, এখন আপনার সন্তানও সেই কাজটি করে যাচ্ছে। আমরা কিন্তু আপনাদের নিয়ে অনেক বেশি গর্বিত। এবার আপনার বর্তমান পরিবার নিয়ে একটু শুনি, আপনার স্ত্রী এবং আপনার সংসার নিয়ে শুনবো। আচ্ছা, আমি খুবই লাকি যে মেহজাবিন ইসলাম আমার ওয়াইফ, আমি ওকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। বিকজ আমি চাই যে ও কিন্তু বলে রাখি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডেলিস্ট, ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত, প্লাস ওর অনেকগুলো রিসার্চ আর্টিকেল আছে, ইভেন 3টা বইও আছে। ও কিন্তু মানে ওর ওইগুলা করছে, কিন্তু ও ওর ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করেছে মানে একমাত্র আমার জন্য। মানে ও আমাকে সবসময় আমাকে ইন্সপায়ার করেছে। বিকজ আমিও হয়তো পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম এবং ও অবশ্যই ভালো ছিল, কিন্তু ও বুঝেছে যে ওর স্বপ্নটাকে ও আমার ভিতর দিয়ে দেখতেছে এখন। ও কিন্তু অনেক ধার্মিক, মানে বাসাতেই থাকেন, আমার বাচ্চা কাচ্চা দেখেন আর লেখালেখি করেন, কিন্তু ও আমাকে সবসময় ইন্সপায়ার করেছেন। এবং আমার কষ্টের সময়গুলোতে যখন আমি কোর্সে ছিলাম, প্লাস যখন অনেক বেশি পরিশ্রম হতো, তখনও কিন্তু ও আমাকে সব রকম সাপোর্ট দিয়ে গেছেন, এখনও দিয়ে যাচ্ছেন। কারণ আমার এই ব্যস্ততার কারণে আমি বাসায় কিছুই করতে পারি না, ও কিন্তু আমার পুরো বাসাটা দেখেন এবং আমার বাসার বাজার করা থেকে শুরু করে আমার বাচ্চাদেরকেও কিন্তু ও দেখেন, আমার বাচ্চার স্কুল, আমার ছোট বাচ্চাটা খুবই ছোট। আমি মেহজাবিনের প্রতি খুবই কৃতজ্ঞ এবং ওকে আসলে আমি মানে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। অবশ্যই তিনি আসলে অনেক বড় মনের এবং দুজন মিলেই তো আসলে সংসার, দুজন মিলেই স্বপ্ন দেখে। আপনার স্বপ্নগুলো যেমন তিনি পূরণ করছেন, আমি আশা করব, আমরা আশা করব তার স্বপ্নগুলো এবং তার অর্জনগুলো একসময় বিকশিত হবে। কিন্তু এর মাঝে এমফিলটা কমপ্লিট করেছে, এখন আবার সে পিএইচডিতে এনরোলমেন্ট করবে, কিন্তু আসলে এই সময়ের জন্য হচ্ছে না। নিশ্চয়ই হবে, সেই অর্জনগুলো একদিন নিশ্চয়ই বিকশিত হবে, প্রস্ফুটিত হবে তার স্বপ্নগুলো। আপনাদের জন্য অনেক শুভকামনা। আজকে সকালটিকে সুন্দর করে তোলবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, আর মাস্টারগান টিভিকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, সেই সাথে রাঙা সকালকেও।